কি হবে যখন একজন সাধারণ মানুষ দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য গড হওয়ার প্রস্তুতি নিতে থাকে, সেটার পরীক্ষা দেয়। এরই সাথে ভরপুর রোমান্টিক আর কমেডি তো রয়েছেই। তো আজকে আমরা দেখতে চলেছি সোল ল্যান্ডের ৮০ নম্বর পর্ব, যেখানে হয়তো তাংসাং এবার ব্রেক থ্রু করেই যাবে, মানে লেভেল আপ করবে। কেন এটাকে মাস্টারপিস তংগুয়া বলা হয় সেটা আপনারা জানতে পারবেন। তো আমি মনে করি যে অ্যানিমি লাভাররা এটাকে অবশ্যই মিস করবেন না। তো আগের পার্টে আমরা দেখেছি মিস্টার দাই গ্র্যাভিটি প্রেশারের কারণে নিচে চলে এসেছিল, আর তখন তাংসান সাহস করে সামনের দিকে উঠতে যাচ্ছিল। সে 40 থেকে 41 লেভেলে পাড়া দিয়েছিল। তখনই আমাদের এপিসোড শেষ হয়ে গেছে। এপিসোডও সেখান থেকেই শুরু হয়। আমরা দেখতে পারি তাংসান যখনই 41 লেভেলে পাড়া দেয়, তার উপর এতটা বেশি পরিমাণে গ্র্যাভিটি প্রেশার পড়ে, সে সেটাকে সহ্য করতে পারছিল না। এমনকি তার স্পাইডার লেগগুলো ভালোভাবে কাজ করছিল না। এখানে তাংসানের কোনো একটা টেকনিকই ভালোভাবে কাজে আসছিল না। যদি কাজে আসছিল সেটা হলো গোল্ডেন রেজিস্ট্যান্ট টেকনিক, কিন্তু সেটার পাওয়ারও এতটা বেশি ছিল না সে এই গ্র্যাভিটিকে হ্যান্ডেল করতে পারবে। আর এই জন্যই যখন তাংসান এখানে আরেকটা সিঁড়ির উপর পাড়া দিতে যায়, তখন তাকে ছিটকে দূরে ফেলে দেওয়া হয়। আর তখন তাংসান নিচে এসে বসে পড়ে। নিচে আসার পর তাংসান এখানে সবাইকে মোটিভেট করে, তাদেরকে বলে তোমরা গ্র্যাভিটি পুল পার করতে থাকো। তখন সবাই ট্রেনিং এর জন্য চলে যায়। এদিকে মিস্টার দাই জিবুকে নিয়ে তাংসানের সাথে কথাবার্তা বলছিল যে যেহেতু জিবুর সোল এখনো পুরোপুরিভাবে রিকভার হয়নি, এই জন্য জিবু এটাতে চড়তে পারবে না। আসল কথা এখানে মিস্টার দাই এটাই বুঝতে পারছিল না যে তাংসান হয়তো এই টেস্টটিকে পাশ করে নেবে, কিন্তু জিবুর টেস্টের বেলায় কি হবে। তখন তাংসান তাকে বুঝিয়ে বলে যে আমি জিবুকে নিয়েই সিঁড়িতে উঠবো আর সেটি চড়ার চেষ্টা করব। কিন্তু এর মাঝে একটা সমস্যা রয়েছে। সমস্যা হলো যদি তাংসান এখানে জিবুকে নিয়ে সিঁড়ির উপরে ওঠে, মানে টেস্টটি দিতে যায়, তখন তাংসানের সাথে যেহেতু জিবু রয়েছে তার সোল পাওয়ার অনেক বেশি খরচ হবে। কিন্তু তাংসান জিবুর জন্য তো এটা করতেই পারে, কারণ সে তাকে ভালোবাসে। ভাই এটাই নাকি ভালোবাসা? জান ব্রো, আমরা সিঙ্গেল ভাই, এগুলো না দেখলেও চলবে আমাদের, আমরা অন্য কিছু দেখি। অন্যদিকে মিস্টার দাই আবারও প্রশ্ন করে যে আমরা এই টেস্টটিকে কিভাবে পাশ করব। তখন তাংসান তাকে বোঝায় যে আমাদের স্পিড পাওয়ারের উপর যখন এই গ্র্যাভিটি প্রেশার দেয়, তখন আমাদের স্পিড পাওয়ারও আস্তে আস্তে বাড়তে থাকে। আর আমাদের স্পিড পাওয়ার যত বেশি বাড়তে থাকবে, আমাদের সিঁড়ি চড়ার ক্ষমতাও অত বেশি বেড়ে যাবে। তো আস্তে আস্তে আমরা সব ঝামেলাকে কাটিয়ে অবশ্যই একসময় উপরের টপে চলে যেতে পারবো। আর এর মধ্যে আরেকটা ভালো কথা হলো যে আমরা যখন টেস্টটিকে শেষ করব, ততদিনে আমাদের স্পিড পাওয়ার আরো বেশি বেড়ে যাবে। অন্যদিকে আমরা জিয়াকে দেখতে পাই যে সমুদ্রের নিচে পানির মধ্যে সাঁতার কাটছিল। জিয়া এখানে সমুদ্রের নিচের পরিবেশ দেখে অনেকটাই মুগ্ধ হচ্ছিল। এর কারণ হলো সে প্রথমবারের মতো সমুদ্রের নিচে এত সুন্দরভাবে দেখতে পাচ্ছে। কিন্তু তাকে তো একটা চ্যালেঞ্জ দেওয়া হয়েছিল যে পানির নিচে একটি মাছ রয়েছে যেটির নাম হলো ড্রিম ওশন ফিশ, সেটিকে তার হারাতে হবে। আর এটা খুব জলদি করতে হবে। এর কারণ হলো জিয়া মাত্র 30 মিনিটই পানির মধ্যে নিঃশ্বাস নিতে পারে। এই জন্য জিয়া খুব তাড়াতাড়ির সাথে সেই ফিশটিকে খুঁজতে থাকে। কিন্তু সে যখন ওইখান দিয়ে যাচ্ছিল, তখন সে তার সামনে একটি 1000 বছরের পুরনো একটি ডেমনিক বিস্টকে দেখতে পায়। ওই সোল বিস্টটি জিয়াকে দেখার আগেই জিয়া সিদ্ধান্ত নেয় যে সে তাংসাংয়ের দেয়া হিডেন ওপেন দিয়ে সেই বিস্টটিকে মেরে ফেলবে। কিন্তু সেটা করার আগেই সেই বিস্টটি জিয়াকে দেখে ফেলা, তার উপর অ্যাটাক করে দেয়। জিয়া এখানে খুবই সতর্কতার সাথে সেই বিস্টটির অ্যাটাকটিকে ডজ করে নেয়। সাথে সাথে সে তার হিডেন ওপেন দিয়ে বিস্টটির উপর অ্যাটাক করে দেয়, যাতে করে বিস্টটি এখানে অনেক বেশি ঘায়েল হয়ে যায়। জিয়া চিন্তা করে তাকে মেরে ফেলার। জিয়া সোল বিস্টটিকে মারার জন্য সামনের দিকে এগোচ্ছিলই, কিন্তু তখনই সেই বিস্টটি তার চোখ খুলে নেয়, যার কারণে জিয়া এখানে অনেক বেশি ভয় পেয়ে গেছিল। কারণ জিয়া এখানে জানতো যে এই বিস্টটির সাথে যদি আমি 1 to 1 ব্যাটেল করি, তবে আমি অবশ্যই তার হাতে মারা পড়বো। আর অন্যদিকে আমরা এখন দেখতে পারি বাকি সবাই সেই সিঁড়িকে ক্লেম করছিল, মানে সিঁড়ির উপরে উঠছিল। এখানে সবাই অনেক বেশি টায়ার্ড হয়ে গেছিল, সাথে সবাই গ্র্যাভিটি প্রেশারের কারণে নিচের দিকে ছিটকে ছিটকে বারবার পড়ছিল, আর তারা বারবার চেষ্টা করছিল। কিন্তু এখানে ধৈর্য আর মোটিভেশন ছাড়াও একটা জিনিসের দরকার ছিল, সেটা হলো স্ট্রেংথ, আর যেটা এদের কাছে খুবই কম রয়েছে। এদের সবার স্ট্রেংথ এখানে কম হওয়ার কারণে এখানে সবাই অনেক বেশি হাঁপিয়ে যাচ্ছিল, সবাই হাল ছেড়ে দিতে চাচ্ছিল। এখানে তানসানের পরে যদি কারো সোল পাওয়ার বেশি থাকে, সেটা হলো মোটু, আর সেই মোটুর অবস্থা এখানে অনেক বেশি খারাপ হয়ে গেছিল। আর নিংরং টং তোর সিঁড়িতেই বসে পড়ে, আর তখন অস্কার তাকে সাহারা দেয় আর বলে যে আমি তোমার পাশে আছি, তুমি চিন্তা করো না। আর নিংরং রং এর বা কি দোষ, তার কাছে তো সোল পাওয়ার অনেক কম রয়েছে। আসল কথা হলো নিংরং রং যেহেতু সাপোর্টিং ব্রাঞ্চের লোক, যার কারণে তার কাছে এমনিতেই স্ট্যামিনা অনেক কম থাকে। আর সত্যি কথা বলতে ওর জন্য আমার একটু মায়াও হচ্ছে। তাংসানকে বাদ দিলে একমাত্র ওই রয়েছে যাকে সবচেয়ে বেশি সিঁড়ি চড়তে হবে, আর সে হচ্ছে সাপোর্টিং ব্রাঞ্চের, যার কারণে তার কাছে সোল পাওয়ার কম। এর পরের সিনে আমরা তাংসানকে দেখতে পারি যে কিছুক্ষণ সময় ধরে একটু মেডিটেট করে, আর সে বুঝতে পারে যে তার স্পিড পাওয়ার অনেক বেশি বেড়ে গিয়েছে। এর কারণ হলো গ্র্যাভিটি প্রেশারের মধ্যে ট্রেনিং করা। তাংসান এখানে খুবই ফ্রেশ ফিল করছিল। এরই সাথে সে এখন জিবুর সোলকে রিকভার করার চিন্তা করে। এর কারণ হলো এই অবস্থায় যদি সে লাইট অফ গডকে পার করে, তখন
তখন তার অবস্থা আরো বেশি খারাপ হয়ে যাবে। এই জন্য ট্যাংসান তার সোল সির মধ্যে যায় আর জিবুর সোলের সাথে কথা বলে, আর জিবুর সোল তখন বের হয়ে এসে আবার জিবুর মধ্যে চলে যায়। আর তখন ট্যাংসান বুঝতে পারে যে এতক্ষণ ধরে আমরা যে গ্র্যাভিটি প্রেসারকে সহ্য করেছি ততটুকু গ্র্যাভিটি প্রেসারকে জিবুও সহ্য করেছে। টাংসান এখন জিবুকে কিছু একটা বলতে চাচ্ছিল, কিন্তু জিবু কোনো কথা না শুনে তখন সেই সিঁড়ির দিকে উঠতে থাকে গ্র্যাভিটি পুলকে পার করার জন্য। সে অনেক স্পিডের সাথে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, দেখে মনে হচ্ছিল যেন তার উপর কোনো গ্র্যাভিটি প্রেসারই পড়ছে না। তার স্পিডের এই অবস্থা দেখে সবাই এখানে অনেক বেশি শক হয়ে যায়। টাংসান এখন ভাবনাতে পড়ে যায়, সে মনে মনে বলে জিবু কি তাহলে আমার থেকেও বেশি পাওয়ারফুল কিনা। জিবুর এমন স্পিড দেখে এখানে সবাই অনেক বেশি জেলাস ফিল করছিল। জিবু এক এক করে সিঁড়ি চড়তে চড়তে পুরো 40টা সিঁড়ি পার করে ফেলে, আর তখন টাংসান এখানে অনেক বেশি শক হয়, কারণ মিস্টার দায়ও 38টা সিঁড়ি মাত্র চড়তে পেরেছিল। এটা থেকে আমরা একটা জিনিস তো ক্লিয়ার হতে পারি যে মিস্টার দায়ের থেকে জিবু অনেকটা বেশি পাওয়ারফুল। এখানে আমরা দেখতে পারি জিবু সামনের দিকে এগিয়ে যাচ্ছিল আর টাংসান তার পিছে পিছে যাচ্ছিল। একটু পরেই যখন টাংসান 38 নাম্বার সিঁড়িতে পৌঁছে যায় তখন তার স্পাইডার লেগকে বাইরে বের করতে হয়, না হলে সে সামনের দিকে এগোতে পারছিল না। কিন্তু জিবু কোনো সাপোর্ট ছাড়াই সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, আর এটা দেখে টাংসান আরো বেশি শক হচ্ছিল। আস্তে আস্তে জিবু সামনের দিকে এগিয়ে যাচ্ছিল আর তার উপরও গ্র্যাভিটি প্রেসার পড়া শুরু হয়ে যায়। আর তখন টাংসান বুঝতে পারে যে জিবুর মধ্যে এতটা পাওয়ার আসার কারণ হলো তার মধ্যে লাভসিং হার্বস রয়েছে। আমরা কিন্তু একটি এপিসোডে দেখেছিলাম যে জিবুর কাছে লাভসিং হার্বস রয়েছে, যার কারণে তার সোলের টুকরা এখন পর্যন্ত বেঁচে আছে, না হলে কিন্তু জিবু মারা যেত। আর সেটির কারণেই জিবুর পাওয়ার এতটা বেশি বেড়ে গিয়েছে। এরপরের সিনে আমরা দেখতে পারি জিবু যখন সিঁড়ির উপর পাড়া দেয় তখন তাকে দূরে ঠেলে ফেলে দেওয়া হচ্ছিল, কিন্তু টাংসান সঠিক সময় এসে তাকে ধরে ফেলে। তখনই টাংসান জিবুকে বলে তুমি আমার মধ্যে আবারও চলে আসো, যার কারণে তোমাকে আর এত কষ্ট করতে হবে না। কিন্তু তখনই জিবু অনেকটা বেশি রেগে যায়, বলে আমার উপর কোনো বিপদ আসলেই তুমি সামনে এগিয়ে আসো, কেন আমি কি পারি না আমার বিপদকে একা একা মোকাবেলা করতে? কিন্তু জিবু এখানে অনেক বেশি রেগে যায়, বলে তুমি আমার কারণে বারবার নিজেকে শুধু বিপদে ফেলো, আর এটা আমি আর কখনোই করতে চাই না। আর এটা শুনে টাংসানও এখানে অনেকটা খুশি হয়ে যায়, কারণ তার চিন্তা করছিল সে এই সব বিষয়গুলো এখানে একটু একটু রোমান্টিক হয়ে যায়। আমরা সিঙ্গেল এগুলো না দেখি। অন্যদিকে আমাদের মোটু বেচারা দেবদাস, সেও এখন জিয়ার কথা ভেবে চিন্তা করে আমি তাকে পেতে হলে আমাকে আগে পাওয়ারফুল হতে হবে, আর এর জন্য সেও মোটিভেট হয়ে উঠে পড়ে। আর অন্যদিকে আমরা পানির মধ্যে জিয়াকে দেখতে পারি, যেখানে সেই বিস্টটি জিয়ার উপর অ্যাটাক করতে যাচ্ছিল আর দুজনে অ্যাটাকের জন্য প্রস্তুত। বিস্ট জিয়ার উপর অ্যাটাক করে দেয়, সাথে জিয়াও বিস্টের সাথে লড়াই করছিল। এখানে বিস্ট অনেক বেশি পাওয়ারফুল ছিল, যার কারণে জিয়ার উপর সে অ্যাটাক করে আর জিয়া এখানে মারাই যাবে, কিন্তু তখনই মোটু এসে তাকে বাঁচিয়ে নেয়। জিয়াকে তো সে বাঁচিয়ে নেয়, কিন্তু পানির মধ্যে তার আগুন তো কাজ করতো না, এর জন্য সেই বিস্টের সাথে সে লড়াই করতে পারছিল না। বিস্ট তাকে অনেক বেশি জখম করে দিয়ে ওইখান থেকে চলে যায়, আর তখন মোটু অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে। ধীরে ধীরে মোটু এখানে মারা যাচ্ছিল, আর জিয়া এখানে তার এই অবস্থা দেখে নিজেকেই দায়ী মনে করছিল। আর এর সাথে এপিসোড শেষ হয়ে যায়। আমরা অবশ্যই নেক্সট এপিসোড দেখবো এখন। ধীরে ধীরে মোটুকে মরে যেতে দেখে এখানে জিয়া অনেক বেশি কষ্ট পাচ্ছিল, কিন্তু সে তার মনটাকে একটু শান্ত করে নেয়। আর এরই সাথে জিয়া এখানে অনেক বড় একটা সত্য জানতে পারে। টুইস্ট হলো এটা, আসলে জিয়া এখন যত কিছু দেখলো এটা শুধুমাত্র একটা ইলিউশন ছিল। এই বৃষ্টির কাছে ইলিউশনারি পাওয়ার ছিল, যার কারণে সে তার সবচেয়ে বড় ভয়টাকে, মানে জিয়ার মনের সবচেয়ে বড় ভয়টাকেই তার সামনে তুলে ধরেছে। আসলে এখন আমরা বুঝতে পারি তাহলে জিয়াও অবশ্যই মোটুকে ভালোবাসতো, না হলে তাকে নিয়ে তার মনের মধ্যে কোনো ভয় থাকতো না। এই জন্য মোটুর মারা যাওয়া বডিটিকেই জিয়ান এখানে জড়িয়ে ধরে, যার সাথে সাথে ইলিউশনটিকে শেষ হয়ে যায়। ইলিউশন শেষ হওয়ার সাথে সাথে বেস্টি জিয়ার সামনে থাকে, আর জিয়া রেগে মেগে হিডেন ওপেনিট ইউজ করে সেই বেস্টির সাথে ফাইট করতে থাকে। খুব হাই লেভেলের ফাইট চলছিল এখানে। আশেপাশে কুকুর ডাকতেছে আমার ভাই, রাত বাজে 2টা, এখন কুকুর ডাকতেছে, এমনি মেজাজটা কেমন পরিমাণে খারাপ হয়। যাই হোক, এদের মাঝে খুবই হাই লেভেলের ফাইট চলছিল, আর তখন আমরা দেখতে পারি জিয়া এখানে একটু বেশি ভারী পড়ছিল, আর এখানে দুজনই দুজনের বেস্ট পাওয়ার দিয়ে লড়াই করছিল। দুজন বলতে সোল বিস্ট আর জিয়া। এক কথায় বলতে চলে জিয়া আর এই সোল বিস্টের ফাইট অনুযায়ী এটা একটি মাস্টারপিস ফাইট ছিল। অবশেষে আমরা দেখতে পারি জিয়া তার স্পিডের ইউজ করে সেই সোল বিস্টটিকে মেরে ফেলে। জিয়া এখানে ফাইটটি জিতে যায়। অন্যদিকে আমরা বোসাইজিকে দেখতে পারি, সে জিয়ার উপর নজর রাখছিল, সে দেখার চেষ্টা করছিল যে জিয়া কোথায় কি করছে, আর এগুলো তো আমরা পরেই জানতে পারবো তারা এরকমটা কেন করছে। আর আমি এটার জন্য সরি যে আমি আগে থেকে আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে বোসাইজি ট্যাংশ্যাং এর দাদার গার্লফ্রেন্ড ছিল। ভাই এত পরিমাণে কুকুর ডাকতেছে, কথা বলাই মুশকিল হয়ে যাচ্ছে। অন্যদিকে আমরা ট্যাংশ্যাং আর তার বন্ধুদেরকে দেখতে পারি, যারা বারবার ট্রাই করছিল, কিন্তু বারবারই গ্র্যাভিটি প্রেসারের কারণে তারা নিচের দিকে চলে আসছিল।
বারবার চেষ্টা করছিল, বারবার হচ্ছিল, মানে এমনটাই চলতেছিল ভাই, মানে ঘুরাই ফিরে একই কথা। এভাবেই চেষ্টা করতে করতে তাদের অনেকটা দিন কেটে যায়। তারা উপরে উঠছিল, গ্র্যাভিটি প্রেসার তাদেরকে ধাক্কা দিয়ে নিচের দিকে ফেলে দিচ্ছিল, তারা আবারও চেষ্টা করছিল। এভাবেই চলতে থাকে, কতদিন চলতে থাকে, মানে কতদিন ভুলে গেছি ভাই। এভাবেই তাদের টেস্টটি চলছিল। তারা প্রত্যেক দিন উপরে উঠতো, আর যখন গ্র্যাভিটি প্রেসার তাদেরকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিত তখন তারা কালটিভেট করতো, নিজেদেরকে হিল করতো, তারা আবারও চড়তো। এটা তাদের ডেলি রুটিন হয়ে গেছিল এক কথা। সিরিয়াসলি ভাই, এদের মধ্যে সবচেয়ে বেশি মেহনত করতেছিল মোটু। সে যতবার উপরে উঠতেছিল, সে যদি অনেক দুর্বল হয়ে যাচ্ছিল তাও সে হার মানতেছিল না। এর কারণ হলো জিয়া, কারণ সে জিয়াকে ভালোবাসে, সে জিয়াকে হারাতে চায় না। ভাই বাইরে কুকুর ডাকতেছে, এগুলোর আওয়াজকে ইগনোর করে। যাই হোক, আমরা এখানে বুঝতে পারলাম এটাই হলো পাওয়ার অফ লাভ। এরপর আমরা দেখতে পারি সবাই একসাথে বসে গল্প করছিল। এখানে সবাই এখন যে যার অ্যাবিলিটি নিয়ে কথাবার্তা বলছিল। এখানে আমরা জানতে পারি যে মিস্টার দাই এখন তারা আগের থেকেও 3 গুণ বেশি সিঁড়ি ক্লেম করতে পারছে, আর সবাই এক এক করে তাদের প্রোগ্রেসের কথা বলতে থাকে। আপনাদের সবার হয়তো মনে রয়েছে যে এদের সবাইকে 1 বছরের সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে তাদেরকে টেস্টটিকে পার করতে হবে। তবে এই 1 বছর তাদের জন্য অনেকটাই কম সময় ছিল এত বড় একটা টেস্টের জন্য। আর তখন তারা সবাই বলে আমরা কিছুতেই হার মানবো না, আমরা সব সময় একসাথে থাকবো আর টেস্টটিকেও পাশ করবো। এরপরেই আমরা দেখতে পারি তাংসান এখানে সবাইকে বলে যে যেহেতু আমাদের সোল পাওয়ার এখানে বাড়ছে, আমাদের অ্যাবিলিটিও বাড়ছে, এটা আসলে আমাদের জন্য একটা টেস্ট না, এটা আমাদের জন্য একটা ট্রেনিং হিসাবে যদি আমরা ধরি তাহলে আমরা এখানে অনেক বেশি প্রোগ্রেস করতে পারবো। এখানে তাংসানের কথাতে সবাই এগ্রি হয়ে যায়। আর তখন আমরা দেখতে পারি চারিপাশে জেলি উঠতে থাকে, মানে জায়গাটা অনেক বেশি সুন্দর হতে থাকে। তখন ওইখানে এন্ট্রি নেয় আমাদের গার্লফ্রেন্ড, মানে তাংসানের দাদার গার্লফ্রেন্ড, আর বলে যে মোটু এখানে অনেক বেশি মেহনত করছে, আর মোটুর জন্য মাস্টার আমাকে দিয়ে একটা স্পিড ড্রিঙ্ক পাঠিয়েছে যেটি মোটুকে অ্যাবজর্ব করতে হবে। গার্লফ্রেন্ড এখানে বলে যে মোটু যেহেতু তার স্ট্রেংথের থেকে উপরে উঠে ট্রেনিং করছে, যার কারণে তাকে একটি স্পিড ড্রিঙ্ক গিফট হিসাবে দেওয়া হবে, আর এটি অনেক বেশি পাওয়ারফুল। আর মোটুকে একটি শেল টাইপের কিছুতে পাঠিয়ে দেওয়া হয় তাকে স্পিড ড্রিঙ্কটাকে অ্যাবজর্ব করার জন্য। আর এই সব কিছুতে মোটু এখানে অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর ওই শেলের মধ্যে আমরা দেখতে পারি মোটু তার স্পিটিংটিকে অ্যাবজর্বের প্রক্রিয়া শুরু করে দিয়েছে। অন্যদিকে সবাই এখানে অনেক বেশি শক হয়, কারণ মোটুকে যে স্পিটিংটি দেওয়া হয়েছে এটি অনেক বেশি পাওয়ারফুল। অন্যদিকে সিন শিফট হয়, আমরা মোটুকে দেখতে পারি যার এটি করতে অনেক বেশি কষ্ট হচ্ছিল। স্পিটিংটি অনেক বেশি শক্তিশালী ছিল, আসলে এটি একটি গড লেভেলের স্পিটিং ছিল, কিন্তু মোটু যদি এটাকে অ্যাবজর্ব করতে পারে তাহলে ফিউচারে তার অনেক বেশি বেনিফিটস হবে। এর জন্য মোটু এতটা কষ্ট পরেও সেই রিংটিকে অ্যাবজর্ব করছিল। আর এই সব কিছু তাংসান তার পার্পল ডেমন আই দিয়ে বাইরে থেকেই দেখতে পারছিল। আর এখানে তাংসান সবাইকে বলে যে জিয়া যেহেতু তার জীবনে এসেছে এই জন্য মোটু অনেকটা সিরিয়াস হয়ে গেছে। চিন্তা করো, এমন একটা গার্লফ্রেন্ড যদি তোমার বা আমার জীবনে থাকতো তাহলে তুমি হতে পড়ালেখার বিষয়ে অনেক বেশি আগ্রহী, তুমি তোমার ফিউচার নিয়ে অনেক বেশি চিন্তিত থাকতে, আর আমি আমার ইউটিউব ক্যারিয়ার নিয়ে অনেক বেশি চিন্তিত থাকতাম। এমনটাও হতে পারতো যে আমি আমার এইসব ইউটিউবে ধান্দা টান্দা বাদ দিয়ে কোনো একটা সরকারি চাকরি করতাম। ভাই এইসব কোনো ইনকাম নাই, কিছু নাই, এর মধ্যে টাইম ওয়েস্ট করে লাভ আছে? যাই হোক, ভালোই হয়েছে গার্লফ্রেন্ড নাই, কারণ যদি গার্লফ্রেন্ড থাকতো তাহলে ইউটিউবে তোমাদের সাথে ভণ্ডামি করতে পারতাম না। যাই হোক, তুমি আমি সিঙ্গেলই মরবো, এগুলো দেখে লাভ নেই। চলো আমরা পরবর্তী সিনে চলে যাই। এখানে আমরা মোটুকে দেখতে পাই যে তার স্পিড রিং অ্যাবজর্ব করা শেষ করে, আর সে সেই শেলটিকে ফাটিয়ে বাইরের দিকে বের হয়ে আসে আর একটা হিরোইক এন্ট্রি নেয়। সবাই এখানে মোটুর জন্য অনেকটাই খুশি ছিল, আর মোটু এখানে ভাবছিল সে হয়তো স্পিড রিংটিকে অ্যাবজর্ব করার পর অনেক বেশি হ্যান্ডসাম হয়ে গেছে, এজন্য সে অনেক বেশি ভাব নিচ্ছিল। সিরিয়াসলি মোটু এখানে সবাইকে বলে দেখো আমি কত হ্যান্ডসাম হয়ে গেছি, আর এটা দেখে সবাই এখানে অনেক বেশি লজ্জা পাচ্ছিল। এর সাথে নিংরো রং, অস্কার, মিস্টার দাই, তাংসান আর বাগেরা বাগেরা সবাই অস্কার লেভেলের মজা নিচ্ছিল মোটুর সাথে। এরই সাথে অন্যদিকে আমরা জিয়াকে দেখতে পারি যে সে তার চ্যালেঞ্জকে পার জন্য সামনে যাচ্ছে। যখন আগের দিকে যাচ্ছিল সে তার সামনে অনেক জেলিফিশকে দেখতে পারে। এই সব কিছু দেখে জিয়ার এখানে অনেক বেশি ভালো লাগছিল। আর ফাইনালি আমরা দেখতে পারি জিয়া তার টার্গেটের কাছে পৌঁছে গেছে, যেই মাছের সাথে তাকে যুদ্ধ করতে হবে। জিয়া এখানে অনেক বেশি কনফিডেন্ট ছিল। তখনই আমরা দেখতে পাই ওইখানে সি হর্স মাস্টার চলে আসে। এরই সাথে ওইখানে জিয়ার লেভেল আপ হয়ে যায়, সে লেভেল 49-এ চলে আসে। আর তখন আমরা জানতে পারি যে এটার আর কোনো টেস্টই বাকি নেই, এখানে জিয়ার কনফিডেন্টের টেস্ট নেওয়া হচ্ছিল মেবি। আমি আসলে তেমনভাবে আসলে বুঝি নাই যে এখানে আসলে হয়েছেটা কি। কেউ যদি বুঝে থাকেন তাহলে আমাকে জানাবেন। হতে পারে যে আগে যে মনস্টারের সাথে ফাইট করলো সেটাই তার চ্যালেঞ্জ ছিল। আসল কথা এটা হলো আমার কমেন্ট বক্সে আপনারা জানাবেন যে বিষয়টা কি হতে পারে, আপনাদের নিজের নিজের ধারণা দিবেন। আমি জানলেও আপনাদেরকে বলবো না যে কি হয়েছে। এখানে যেহেতু জিয়ার টেস্টটি কমপ্লিট হয়ে
হয়ে গেছিল, এই জন্য মাস্টার সিহর্স বলে তুমি এখন তোমার বন্ধুদের কাছে যেতে পারো। আর এটা শুনে জিয়া একটা জেলিফিশের উপর করে তার বন্ধুর কাছে চলে যায়, তার বন্ধুদের কাছে সরি। রাস্তায় যাওয়ার পথে সে সারাক্ষণ মোটুর কথাই চিন্তা করছিল যে মোটু কিভাবে তাকে সবসময় প্রোটেক্ট করে। মোটু কত ভালো, এটা সেটা লেসপিতা, মানে বুঝলাম না ভাই, ভালোবাসিস ঠিক আছে, সবসময় ওর কথা ভাবতে হবে, আমার তোমার কথা দু একবার ভাবতে পারে, যাই হোক ওইটা কথা না। সে এখানে এটাও ভাবছিল যে মোটু সবসময় তার বন্ধুদের জন্য জীবন দিতেও প্রস্তুত থাকে, আর এটা ভেবে সে অনেক বেশি খুশি হচ্ছিল। আসল কথা হলো জিয়া তাকে ভালোবাসে, এটাই শেষ কথা ভাই, আর কোনো কথা এরপর এখানে সে একটু নিজের কথাবার্তাও বলে যে আমি এখানে সবচেয়ে বেশি দুর্বল, কিন্তু আমার ভাগ্য আমার হাতে রয়েছে আর এটিকে আমি পরিবর্তন করেই ছাড়বো। আর এটা বলার সাথে সাথে আজকের এপিসোড এখানেই শেষ হয়, মানে সরি এই এপিসোড এখানেই শেষ হয়। আমরা সবাইকে একসাথে দেখতে পারি যেখানে সবাই তাংসানকে বলছিল তুমি অনেক ভালো একটা কাজ করেছো আমাদেরকে এত সুন্দর একটা আইডিয়া দিয়ে, কারণ আমাদের টেস্টের মধ্যেও আমরা সেটাকে একটা অপরচুনিটি হিসাবে ইউজ করে সেটিতে আমাদের সোল পাওয়ারকে বাড়িয়ে চলেছি। এরা সবাই এখন তাংসানের প্রশংসা করছিল, কিন্তু তাংসান এখানে বলে যে এখানে যদি সবচেয়ে বেশি মেহনত কেউ করে থাকে সেটা হলো মোটু আর নিংরং রং। আর নিংরং রঙের কথা যদি বলি তাহলে সে শুধুমাত্র একজন সাপোর্টিং ব্রাঞ্চের ওয়ারিয়র, কিন্তু সেই সূত্রেও সে আমাদের সাথে শ্রীগুলো ক্লেম করছে। আর তোমাদের কতজনের থেকে তার সিঁড়ির সংখ্যা অনেক বেশি, তার মানে অবশ্যই সে অনেক বেশি মেহনত করছে। এদের মধ্যে তো এইসব কথাবার্তা চলছিলই, কিন্তু তখনই সবাই জানতে পারে যে তাংসান আজকে লেভেল 69-এ পৌঁছে গেছে, যার মানে সে খুব তাড়াতাড়ি একটা স্পিরিটিংকে আবারও পেতে যাচ্ছে। সবাই এখানে খুব হাসি খুশিতে সময় কাটাচ্ছিল, তখনই ওই জায়গায় জিয়া চলে আসে। আর জিয়াকে দেখে মোটু এখানে খুব বেশি খুশি হয়ে যায়, তার সাথে গিয়ে কথা বলতে চায়। জিয়া কিন্তু এখানে মোটুকে অনেকটাই ভালোবেসে ফেলেছিল, কিন্তু সে সবার সামনে তার সাথে কথা বলতে চায় না, কিংবা একা একাও তার সাথে কথা বলতে চায় না, কারণ এতে তার ট্রেনিং এর সমস্যা হতে পারে। কিন্তু মোটু এটাকে বুঝতে পারে না, সে ভাবে হয়তো জিয়া তাকে পছন্দ করে না। এরপরেই তাংসান এখানে জিয়াকে বলে তুমি কেন আমাদের সাথে এখানে এসে প্র্যাকটিস করছো না। জিয়া এখানে বলে আমি অনেক বেশি দুর্বল আর আমি এই টেস্টে কখনোই পাশ করতে পারবো না, কিন্তু তাংসান এখানে তাকে গ্র্যাভিটি পাওয়ারের সম্পর্কে বোঝায় প্র্যাকটিস করলে তোমার কি কি সুবিধা হতে পারে। আর এরপর দেখতে পারি জিয়া এখানে রাজি হয়ে যায়। এরা সবাই এখন আবারও তাদের প্র্যাকটিস শুরু করে দেয়। আর অন্যদিকে আমরা বোসাইজিকে দেখতে পারি যে সবাইয়ের উপর নজর রাখছিল যে কে কিভাবে প্র্যাকটিস করছে। বোসাইজি আর ট্যাংশাং এর দাদার যে ব্যাপারটা রয়েছে এগুলো আমরা পরবর্তী পর্বগুলোতে জানতে পারবো। অন্যদিকে আমরা এখন তাংসানকে দেখতে পারি যে গড লাইটের কারণে ফাইনালি তার ব্রেক থ্রু কমপ্লিট করে ফেলে। ফাইনালি দেখার বিষয় এটা হলো যে যেহেতু মোটু যখন ব্রেক থ্রু করেছিল তার জন্য গড লেভেল একটি সোল রিং কিন্তু বোসাইজি তাকে দিয়েছিল, এখন তাংসানের পালা। আর ট্যাংসাংকে তাহলে কি পরিমাণ ভয়ঙ্কর একটি সোল রিং মিলতে চলেছে। আজকের এপিসোড এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট এপিসোডে, ততক্ষণের জন্য বাই বাই।